আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শায়লা নুশমা। ওয়েলকাম টু স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা পড়তে যাচ্ছি ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন্স পড়ার আগে একটু জেনে নিই ট্যাগ কোয়েশ্চেন্স বলতে আমরা কি বুঝি। সাধারণত কোনো বাক্যের শেষে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়াকে আমরা ট্যাগ কোয়েশ্চেন বলে থাকি। এখন ট্যাগ কোয়েশ্চেনের দুটো পার্ট থাকে সাধারণত, স্টেটমেন্ট আর ট্যাগ কোয়েশ্চেন। এই পার্টটাকে স্টেটমেন্ট বা সেন্টেন্স বলা হয়। আর এই অংশটুকুকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। আমেরিকানে এটাকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয় এবং ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে কোয়েশ্চেন ট্যাগ বলা হয়। দুটোই সঠিক। আমরা বুঝতে পারছি যে প্রথমে যে সেন্টেন্সটা থাকবে ওটাকে আমরা স্টেটমেন্ট বা সেন্টেন্স বলবো, আর পরবর্তী যে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে সেটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন বোঝাচ্ছি। এখন ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হতে হবে এবং কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম। কন্ট্রাক্টেড বলতে সংক্ষিপ্ত বোঝানো হয়। ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম বা সংক্ষিপ্ত নেগেটিভ ফর্মটা সঠিক হতে হবে। কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম দিয়ে এই যে এখানে আমরা ডাজন্ট শি বলেছি, এই ডাজন্টটা হলো সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম। এখন যদি আমি বলি যে ইউ লাইক আইসক্রিম, এখন আমি যদি এখানে বলি ইউ লাইক আইসক্রিম, ডোন্ট ইউ, ইউ লাইক আইসক্রিমটা হলো আমার স্টেটমেন্ট বা সেন্টেন্স, আর ডোন্ট ইউ এটা আমাদের কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম। এখন এখানে একটা বিষয় খেয়াল করার হলো যে ইউ লাইক আইসক্রিম, এখানে আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করিনি। ইউ লাইক আইসক্রিম, ডোন্ট ইউ, ইউ লাইক আইসক্রিমের এখানে ইউ লাইক আইসক্রিম এটা আমাদের সেন্টেন্স, আর ডোন্ট ইউ ট্যাগ কোয়েশ্চেন। ডোন্ট ইউটা এখানে আমাদের কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম বা সংক্ষিপ্ত নেগেটিভ ফর্মটাকে বোঝাচ্ছে। আমরা উদাহরণে গেলেই দেখতে পারবো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, মডেল ভার্ব থাকলে কিভাবে সেন্টেন্স গুলো গঠিত হবে। যেমন প্রথমেই বি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বলা আছে প্রেজেন্ট সিম্পলে, শি ইজ, এটা আমাদের বি ভার্ব, শি ইজ ফ্রেন্ডলি। এই কারণে এখানে ইজন্ট শি এসেছে, ইজ আমাদের এখানে বি ভার্ব ব্যবহৃত হয়েছে। এই অক্সিলারি ভার্বটাই পরবর্তীতে আমরা কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্মে ব্যবহার করেছি, ইজন্ট শি। ওকে, তাহলে ফুল সেন্টেন্সটা কি দাঁড়ায়? শি ইজ ফ্রেন্ডলি, ইজন্ট শি। অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম ব্যবহার করব। এখন আমরা যদি প্রেজেন্ট সিম্পল আবার একটা প্রপার সেন্টেন্স দেখি তাহলে দেখতে পারবো দে প্লে ফুটবল। এখন এখানে কোনো বি ভার্ব নেই, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু প্রেজেন্ট সিম্পল আছে তাই ডু অটোমেটিকলি অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কাজ করবে। অর্থাৎ আমরা সেন্টেন্সটার মূল সেন্টেন্সটার দিকে খেয়াল রেখে এটা লক্ষ্য করব যে সেখানে কি কাজ হচ্ছে এবং কি অক্সিলারি ভার্ব ব্যবহার হতে পারে। ওকে, যেমন দে প্লে ফুটবল, ডোন্ট দে এটা আমাদের কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম। মেইন সেন্টেন্স, ফুল সেন্টেন্স কি দাঁড়ায়? দে প্লে ফুটবল, ডোন্ট দে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউ আর স্টাডিং নাও, স্টাডিং মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করি পরবর্তী কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম বা সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম আর্নট ইউ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা আবারও দেখতে পারছি যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওটার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম বা ট্যাগ কোয়েশ্চেনটা আসবে। ইউ আর স্টাডিং নাও, আর্নট ইউ। ওকে,
এরপর past simple এর দিকে আগাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে went to the shop, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কোনো অক্সিলারি ভার্ব উল্লেখ করা হয়নি। এখন আমরা শুরুতে দেখেছি যে দে প্লে ফুটবল, এখানেও কোনো অক্সিলারি ভার্বের উল্লেখ ছিল না, তবুও আমরা ডু অটোমেটিকলি ব্যবহার করেছি। এখানেও সেম, হি ওয়েন্ট টু দ্য শপ, এখানেও সে শপে গিয়েছে, একটা কাজকে বোঝাচ্ছে পাস্ট ফর্মে, এই কারণে আমরা ডিডন্ট ব্যবহার করেছি। অর্থাৎ আবারও দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্মের একটা সম্পর্ক। এখন পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ ওয়ার্কিং হিয়ার, ওয়াজ এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা পরবর্তী কন্ট্রাক্টেড ফর্মে ওয়াজন্ট শি দেখেছি। এরপরে মডেল, মডেল ভার্বে ইউ ক্যান সুইম, বোঝাই যাচ্ছে এটা আমাদের অক্সিলারি ভার্ব, এই কারণে পরবর্তীতে কান্ট ইউ ব্যবহার করা হয়েছে। ওকে, রুলস এর দিকে আগাই। এখন প্রথম রুলে বলা আছে যে স্টেটমেন্ট বা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আবার স্টেটমেন্ট বা সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ। দুটো সবসময় একে অপরের বিপরীত হবে। এখন আমরা উদাহরণের দিকে আগাই। এখানে বলা হচ্ছে হি উইল সিং আ সং, এটা একটা পজিটিভ সেন্টেন্স, সে একটা গান গাবে, একটা পজিটিভ সেন্টেন্স, এই কারণে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হয়েছে। won't he? She has not completed her task, নেগেটিভ, এই কারণে পরবর্তীতে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হয়েছে। অর্থাৎ এটা সবথেকে বেসিক রুল ট্যাগ কোয়েশ্চেনের, যে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর যদি ট্যাগ কোয়েশ্চেন পজিটিভ হয় তাহলে স্টেটমেন্ট নেগেটিভ হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু উদাহরণ দেখি। যেমন যদি আমি বলি হি went to the mall, didn't he? He went to the mall, didn't he? এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট সিম্পল টেন্সে কিভাবে অক্সিলারি ভার্ব না থাকা সত্ত্বেও আমরা পরবর্তীতে টেন্স অনুযায়ী একটা কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম ট্যাগ কোয়েশ্চেনে বসিয়েছি। ওকে, তো দেখতেই পাচ্ছি সেন্টেন্সটা পজিটিভ, এই কারণে ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হয়েছে। এখন কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নোট, ট্যাগ কোয়েশ্চেনের নাউন এর প্রোনাউন ফর্ম হয়, আর প্রোনাউন থাকলে প্রোনাউনই হয়। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যদি কারোর নাম বোঝায়, সেন্টেন্সে যদি কারোর নাম বলা হয় যে রিতা ওয়েন্ট দেয়ার, পরবর্তী ট্যাগ কোয়েশ্চেনে তার প্রোনাউন ফর্ম বা শি ব্যবহার করা হবে। যদি কারোর নাম ব্যবহার করা হয় ট্যাগ কোয়েশ্চেনে তার প্রোনাউন ফর্ম ব্যবহার করা হবে, আর যদি প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে তার প্রোনাউন ফর্মই ব্যবহার করা হবে। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন সর্বদাই প্রোনাউন দ্বারাই গঠিত হবে। ওকে, এখন আমরা নেক্সট রুলের দিকে আগাই। রুল নাম্বার 2 তে বলা আছে আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হলে তার ট্যাগ কোয়েশ্চেন হবে আর্নট আই আর এন্ট আই। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? এখন আমরা উদাহরণে যদি তাকাই তাহলে দেখতে পারবো আই এম হ্যাপি, আর্নট আই, এন্ট আই। আর্নট আই ব্রিটিশ ইংলিশ, আর এন্ট আই আমেরিকান ইংলিশ। দুটোই ব্যবহার করা যাবে, দুটোই সমান পরিমাণে সত্য। তো রুল 2 তে বলা আছে আই এম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য হলে পরবর্তী ট্যাগ কোয়েশ্চেন আর্নট আই বা এন্ট আই হবে। আই এম হ্যাপি, আর্নট আই, এখানে মূল সেন্টেন্সে আই ব্যবহার করা হয়েছে, এই কারণে পরবর্তীতে আর্নট আই বা এন্ট আই ব্যবহার করা হয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু আই দিয়ে গঠিত সেন্টেন্স গুলো পজিটিভ, তাই এখানে আর্নট আই বা এন্ট আই অর্থাৎ আই এর নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। আর প্রথম রুলেই পড়েছি যে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। ওকে, যেমন আমি যদি বলি এখানে আমি বলছি আই এম রানিং এরান্ডস,
ain't I? I am running errands একটা পজিটিভ স্টেটমেন্ট এবং আই দিয়ে গঠিত, এই কারণে পরবর্তীতে আমি ট্যাগ কোশ্চেনে ain't I ব্যবহার করেছি। অর্থাৎ আবারও আমরা বুঝতে পারছি I am দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য গঠন হলে ট্যাগ কোশ্চেন হবে aren't I বা ain't I। ওকে, নেক্সট রুলের দিকে আগানো যায়। নেক্সট রুলে বলা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে will you, won't you। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো আদেশ বোঝানো হয়। তো এখানে যেমন বলা হচ্ছে যে রিড দ্য বুক প্রপারলি, will you or won't you, এখানে কিন্তু won't you হবে, কারণ রিড দ্য বুক প্রপারলি এটা একটা পজিটিভ সেন্টেন্স। এরপর কাম হিয়ার অন টাইম, won't you। আমরা বুঝতে পারছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সেখানে অবশ্যই will you বা won't you ব্যবহার করব। যেমন আমি যদি বলি এখানে go to your room, won't you। go to your room একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই পরবর্তীতে ট্যাগ কোশ্চেনে আমরা will you বা won't you ব্যবহার করেছি। ঠিক আছে, আবারও মনে করিয়ে দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারাই শুরু হয়, যেমন কোনো আদেশ নিষেধ বোঝালে। তো এই কারণে যদি আমরা দেখি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে আমরা চেষ্টা করব will you বা won't you বসানো ট্যাগ কোশ্চেনে। ওকে, নেক্সট রুল 4 এ বলা হচ্ছে যে ভার্বের পরে অবজেক্টে ইউ থাকলে ট্যাগ হবে ডোন্ট আই বা ডোন্ট উই। অর্থাৎ এখানে উইশ ভার্ব বোঝানো হচ্ছে, থ্যাঙ্ক দিয়ে ভার্ব বোঝানো হচ্ছে, ভার্বের পরে ইউ ব্যবহার করা হয়েছে। ভার্বের পরে ইউ ব্যবহার করা হলে আমরা ডোন্ট আই বা ডোন্ট উই ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু উইশ, থ্যাঙ্ক যে কোনো ভার্বের পরে যদি ইউ বসে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ডোন্ট আই বা ডোন্ট ইউ ব্যবহার করব। আচ্ছা, নেক্সট রুলে আগানো যাক। রুল 5 এ বলা হচ্ছে লেট আস বা লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তার ট্যাগ কোশ্চেন হয় শ্যাল উই। এখন এটার কারণ হলো যে লেট আস দিয়ে যেহেতু অনেককে বোঝানো হচ্ছে, এই কারণেই আমরা ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহার করছি। ঠিক আছে, যেমন যদি আমি বলি লেট আস গো অন আ স্টাডি ট্যুর, শ্যাল উই। যেমন আমি যদি বলি লেট আস ডু সাম ট্রিক্স, শ্যাল উই। এখানে যেহেতু লেট আস দিয়ে অনেককে একসাথে বোঝানো হচ্ছে, এই কারণেই পরবর্তীতে আমরা ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহার করেছি। আর আমরা আগেই বুঝতে পেরেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা will you, will, won't, এরপর শ্যাল এই ধরনের শব্দগুলো ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব। ওকে, তো লেট আস থাকলে কি করতে হবে, অবশ্যই শ্যাল উই বসবে পরবর্তী ট্যাগ কোশ্চেনে। এখন নেক্সট রুলে আগানো যাক। রুল 6 এ বলা হচ্ছে যে হিয়ার, দেয়ার, ওয়ান, দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এইগুলো সাবজেক্টে থাকলে এই সাবজেক্টগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে ট্যাগে উক্ত শব্দসমূহ ব্যবহার করা হয়। যেমন এটা আমরা আগেই দেখতে পেরেছি লেট আসের ক্ষেত্রে। হ্যাঁ, লেট আস দিয়ে যেহেতু অনেক মানুষকে বোঝানো হয়েছে, এই কারণে আমরা পরবর্তীতে শ্যাল উই ব্যবহার করেছি। ওকে, এখন এখানে বলা হচ্ছে যে হিয়ার, দেয়ার, ওয়ান এগুলো থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে এই শব্দগুলো ব্যবহার করব। যেমন এখানে বলা হচ্ছে ফার্স্টে দেয়ার ইজ আ প্রবলেম বিটুইন ইউ অ্যান্ড হিম, ট্যাগ কোশ্চেনে আবার isn't there এসেছে। ওকে, দেন one should follow one's financial condition, shouldn't one। অর্থাৎ এই শব্দগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এগুলো ট্যাগ কোশ্চেনেও বসবে। যেমন যদি আমি উদাহরণ হিসেবে বলি, আচ্ছা যেমন এখানে আমি বলছি যে হিয়ার ইজ ইউর ফোন, isn't here। অর্থাৎ আমি ফার্স্টে শুরুতে যেহেতু সাবজেক্ট হিসেবে হিয়ার ব্যবহার করেছি, তাই পরবর্তীতে ট্যাগ কোশ্চেনে হিয়ার বসবে। ওকে, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে যদি আমাদের সেন্টেন্স শুরু হয় তাহলে পরবর্তী ট্যাগ সমূহ এই শব্দগুলো দিয়েই হবে। ওকে, আচ্ছা রুল 7 এ বলা হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে এভরিবডি, সামবডি,
everyone, nobody, no, none, no one, এটসেট্রা থাকলে প্রোনাউন হিসেবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে দে বসে। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে আমরা শুরুতেই পড়েছিলাম নোটসে যে যদি আমাদের কোনো নাম বা কোনো নাউন নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সেটাকে প্রোনাউন হিসেবে ব্যবহার করব। অর্থাৎ আমাদের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এভরিবডি, সামবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এটা নাউন ব্যবহার করা হয়েছে। এই নাউনটার প্রোনাউন ফর্ম হিসেবে আমরা দে ব্যবহার করব। আবারও বোঝাচ্ছি, এভরিবডি, সামবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নো ওয়ান, এগুলোর প্রোনাউন ফর্ম হিসেবে আমরা ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই এভরিবডি, এটা আমাদের সাবজেক্ট নাউন, wants to be happy, don't they? এই নাউনের প্রোনাউন ফর্ম হিসেবে আমরা দে ব্যবহার করেছি। ওকে, যেমন আমি যদি বলি, এখানে আমি বলেছি nobody likes you, do they? এইখানে nobody যেহেতু অলরেডি নেগেটিভ বোঝাচ্ছে, পরবর্তীতে এই কারণে আমি ডোন্ট ব্যবহার না করে ডু ব্যবহার করেছি। ওকে, বুঝতেই পারছি, কারণ স্টেটমেন্ট যদি আমাদের নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। এই শর্ত দিয়ে nobody likes you, do they, এই কারণে আমি নোবডির প্রোনাউন ফর্ম হিসেবে দে ব্যবহার করেছি। আচ্ছা, নেক্সট রুলে আগানো যাক। রুল 8 এ বলা হচ্ছে সেন্টেন্সে nobody, none, no one, never, hardly, scarcely, few, little থাকলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থ দেয়, তাই ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। একটু আগেই আমি যেটা বললাম যে যদি সেন্টেন্সে nobody, no one, never, hardly, scarcely এই ওয়ার্ডগুলো থাকে তাহলে অটোমেটিকলি সেন্টেন্সটা নেগেটিভ অর্থ হয়ে যায়। এই কারণে আমরা পরবর্তীতে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ ব্যবহার করব। ওকে, যেমন এক্সাম্পলে আমরা দেখতে পাই few people are suitable for this post, are they? অর্থাৎ খুব অল্প সংখ্যক মানুষকে অলরেডি বোঝাচ্ছে, নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, তাই যেহেতু স্টেটমেন্ট আমাদের নেগেটিভ এই কারণে ট্যাগ কোশ্চেন হয়েছে পজিটিভ। ওকে, but nobody believes you, do they? নেগেটিভ, এটা পজিটিভ। আচ্ছা, এখন আমি যদি বলি যে no one comes here, do they? এইখানে যেহেতু no one অলরেডি নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, এই কারণে পরবর্তীতে আমরা ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ ব্যবহার করেছি। অর্থাৎ আমাদের সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সই নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। ওকে, নেক্সট রুলে আগানো যাক। রুল 9 এ বলা হচ্ছে নাথিং, এনিথিং, সামথিং থাকলে ট্যাগে প্রোনাউন হিসেবে ইট বসে। আচ্ছা, যেহেতু নাথিং, এনিথিং, সামথিং এগুলো স্পেসিফিকলি কোনো কিছুকে বোঝায় না, এই কারণে এই শব্দগুলো বা এই নাউনগুলোর প্রোনাউন ফর্ম হিসেবে আমরা ইটকে ব্যবহার করব। ঠিক যেমন আমরা এভরিবডি, সামবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এর ক্ষেত্রে প্রোনাউন ফর্ম হিসেবে দে কে ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে নাথিং, এনিথিং, সামথিং থাকলে এগুলোর প্রোনাউন ফর্ম হিসেবে আমরা ইট কে ব্যবহার করব। ওকে, যেমন উদাহরণে আমরা একটু দেখি। উদাহরণে বলা হচ্ছে নাথিং ক্যান বি পসিবল উইথাউট গ্রেট এফর্ট, ক্যান ইট? অলরেডি এখানে নাথিং দিয়ে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, এই কারণে আমি পরবর্তীতে ট্যাগ কোশ্চেন পজিটিভ করেছি, যেহেতু আমাদের সেন্টেন্স শুরুতেই নাথিং দিয়ে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। এরপরে এনিথিং ইজ অ্যাকসেপ্টেড, ইজন্ট ইট? এনিথিং ইজ অ্যাকসেপ্টেড, ইজন্ট ইট? এনিথিং এর প্রোনাউন, এনিথিং আমাদের নাউন, এটার প্রোনাউন ফর্ম হিসেবে ইট ব্যবহার করা হয়েছে, প্রোনাউন ফর্ম হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। যদি আমি বলি
এখানে আমি বলছি যে সামথিং ইজ বদারিং ইউ, ইজন্ট ইট? অর্থাৎ সামথিং এর প্রোনাউন ফর্ম হিসেবে আমি ট্যাগ কোশ্চেনে ইট কে ব্যবহার করেছি, এবং যেহেতু সেন্টেন্স আমাদের অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোশ্চেন হয়েছে নেগেটিভ। ওকে, নেক্সট রুলে আগানো যায়। নেক্সট রুলে বলা হচ্ছে যে মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হলে এক্ষেত্রে ট্যাগ করার জন্য উক্ত মডেল ভার্বটি নিয়ে আসতে হয়। আচ্ছা, যেমন আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে মডেলে ক্যান ভার্ব ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে এই ক্যানটাকেই আমরা ট্যাগ কোশ্চেনে নিয়ে এসেছি। এই সেম কথাটাই এই রুলে বলা হচ্ছে। এই রুলে বলা হচ্ছে যে মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হলে এক্ষেত্রে ট্যাগ করার জন্য উক্ত মডেল ভার্বটি নিয়ে আসতে হয়। ট্যাগ করার সময়। আচ্ছা, যেমন উদাহরণে বলা হচ্ছে she could solve the sum, couldn't she? যে could মডেল ভার্ব পরবর্তীতে নিয়ে আসা হয়েছে। এরপরে এখানে বলা হচ্ছে he has to be there in time, has মডেল ভার্ব ট্যাগ কোশ্চেনে নিয়ে আসা হয়েছে। এরপরে আমি যদি বলি you can do this, can't you? এখানে can মডেল ভার্ব, you can do this, can't you? এখানে can যেহেতু মডেল ভার্ব তাই পরবর্তীতে ট্যাগেও আমরা can এর ব্যবহার দেখতে পাই। অর্থাৎ মডেল ভার্ব যদি সেন্টেন্সে থাকে তাহলে মডেল ভার্ব পরবর্তীতে ট্যাগ কোশ্চেনেও ব্যবহার করা হবে। ওকে, নেক্সট রুলে আগানো যায়। রুল 11 এ বলা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব বিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয় isn't it? তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিতে সাবজেক্ট ভার্ব থাকলে সাবজেক্ট ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন বসে। এখন আমরা যখন শুরুতে ট্যাগ কোশ্চেন পড়া শুরু করেছিলাম আমরা প্রথমেই বলেছিলাম যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু অনেক সময় সাবজেক্ট ভার্ব ব্যবহার করা হয় না, যেমন উদাহরণে যদি আমরা দেখি হাউ ফানি ইজন্ট ইট? এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব ব্যবহার করা হয়নি, সাবজেক্ট ভার্ব নেই, সাবজেক্ট ভার্ব ব্যবহার করা হয়নি। এই কারণেই পরবর্তীতে ট্যাগ কোশ্চেন হয়েছে isn't it? এখন যদি সাবজেক্ট ভার্ব ব্যবহার করা হয় তখন সাবজেক্ট ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে। যেমন নেক্সট উদাহরণে বলা আছে যে what a fantastic idea it was, what a fantastic idea it was। ওকে, এই কারণেই পরবর্তীতে এই সাবজেক্ট ভার্বের ব্যবহার আমরা ট্যাগ কোশ্চেনে দেখতে পাই। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে তো অটোমেটিকলি ট্যাগ কোশ্চেন হয়ে যাবে isn't it? কিন্তু যদি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে সাবজেক্ট ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন বসবে। যেমন আমরা বলতে পারি what, আচ্ছা যেমন আমি এখানে লিখেছি what a beautiful day it was, wasn't it? তো যেহেতু এখানে সাবজেক্ট ভার্ব হিসেবে আমরা it was কে দেখতে পাচ্ছি, এই কারণে পরবর্তীতে এটার ব্যবহার আমরা ট্যাগ কোশ্চেনেও দেখতে পাই, যেটা লেখা হয়েছে wasn't it। ওকে, তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব বিহীন হলে অর্থাৎ সাবজেক্ট ভার্ব না থাকলে isn't it বসে যাবে, আর যদি সাবজেক্ট ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব অনুযায়ী ট্যাগ ব্যবহার করব। নেক্সট রুলে বলা হচ্ছে যে কোন ক্লজ, ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ, ভার্বাল নাউন এটসেট্রা যদি বাক্যের ভার্ব হিসেবে থাকে বা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে ইট বসে। আচ্ছা, যেমন উদাহরণে আমরা দেখতে পাই what you said yesterday is completely fake, isn't it?
what you said yesterday is completely fake. এখানে আমরা ক্লজ, ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ভার্বাল নাউন কি এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসেই জেনেছি। এখন এইগুলোর ব্যবহার আমরা ট্যাগ কোয়েশ্চেনে কিভাবে করব, অর্থাৎ যদি আমাদের ট্যাগ কোয়েশ্চেনে ক্লজ, ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা ভার্বাল নাউন থাকে, সেই ক্ষেত্রে সাধারণত প্রোনাউন ফর্ম হিসেবে ইট ব্যবহার করা হয়। প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। যেমন উদাহরণে বলা হচ্ছে what you said yesterday is completely fake, isn't it? It's completely fake, isn't it? Okay. But to speak with the foreigner helps you to know them. To speak with the foreigner helps you to know them, doesn't it? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোনাউন ফর্ম হিসেবে এই যে ক্লজ, ফ্রেজ, ভার্বাল নাউন এগুলোর প্রোনাউন ফর্ম হিসেবে আমরা ইটকে ব্যবহার করছি। তো সাধারণত যদি সেন্টেন্সে ক্লজ, ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা ভার্বাল নাউন থাকে ভি প্লাস আইএনজি, তাহলেই আমরা ইট ব্যবহার করব। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো ট্যাগ কোয়েশ্চেনে খুবই সুন্দর মতো খাটে। কারণ ট্যাগ কোয়েশ্চেনেও কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বেরই কিছু রুল ব্যবহার করি। এই কারণে রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো মনে রেখে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা, নেক্সট রুলে আগানো যাক। নেক্সট রুলে বলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সকে ট্যাগ করার সময় সর্বদাই মেইন ক্লজের দিকে লক্ষ্য রেখে ট্যাগ করতে হবে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ করার সময় সর্বদা মেইন ক্লজের দিকে লক্ষ্য রেখে ট্যাগ করতে হবে। এটা দিয়ে কি বুঝি? মেইন ক্লজ উদাহরণে আমরা দেখছি যে ইফ ইউ সে আই উইল গো, ওন্ট আই, যে আই উইল গো। ওকে, ইফ ইউ সে আই উইল গো, ওন্ট আই, এখানে আই উইল গোর উপর ডিপেন্ড করেই কিন্তু পরবর্তীতে ট্যাগটা হয়েছে। ওকে, নেক্সটেও আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইউ সে ইজ নট ট্রু, ইজ ইট? হোয়াট ইউ সে ইজ নট ট্রু, ইজ ইট? তো মেইন যে ক্লজটা থাকবে ওই ক্লজের উপর ডিপেন্ড করে যে ট্যাগ হচ্ছে, এটা আমরা এখানেই দেখতে পাই স্পষ্টভাবে। আই উইল গো এখানে মেইন ক্লজ, এটার উপর ডিপেন্ড করে ওন্টটাই ব্যবহার করা হয়েছে। যদি আমি বলি ইফ, যেমন এই সেন্টেন্সটায় আমি মেইন ক্লজ সেম রেখেছি, এই সেন্টেন্সের মেইন ক্লজ এবং এই সেন্টেন্সের মেইন ক্লজ সেম, আই উইল গো, আই উইল গো, অথচ শুরুর পার্টটা কিন্তু দুই সেন্টেন্সেই পরিবর্তন করা হয়েছে। শুরুতে এই সেন্টেন্সে বলা হচ্ছে ইফ ইউ সে আই উইল গো, এখানে বলা হচ্ছে ইফ হি গোস দেয়ার আই উইল গো। সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, তবুও আমাদের পরবর্তী ট্যাগ কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম। এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের মেইন যে ক্লজ ছিল, ওটা দুটোর ক্ষেত্রেই সেম হয়েছে, এই কারণে ট্যাগও সেম। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজের উপর ডিপেন্ড করে পরবর্তী ট্যাগ কোয়েশ্চেনটা হবে। ওকে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যদিও সেন্টেন্সের ফার্স্ট হাফ বা যে অক্সিলারি পার্ট ওটা চেঞ্জ হতে পারে, কিন্তু মেইন পার্ট সবসময় ডিপেন্ড করবে ট্যাগ কি হবে এটার উপর। ওকে, মেইন পার্টের উপর ডিপেন্ড করেই ট্যাগটা হবে। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো সাধারণত আমরা আরন্ট, যদি আমি বলি এটা একটা কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, রাইট? মানে আরন্ট, তো এটা অনেকে আর নট, ওকে, এভাবে লেখে। অথবা আমি যদি বলি ain't, ওকে, am I not, এভাবে লেখে। কিন্তু ট্যাগ কোশ্চেনে এই ফর্মটা লেখা যাবে না, ট্যাগ কোশ্চেনে এই ফর্মটা লেখা যাবে না। ট্যাগ কোশ্চেনে সবসময় শর্ট, সংক্ষিপ্ত যে ফর্মটা ব্যবহার করা হয় ওই ফর্মটাই ব্যবহার করতে হবে। ওকে, won't, couldn't,
এই ফর্মগুলো ব্যবহার করে ট্যাগ কোশ্চেন সেফ, কারণ এই ফর্মগুলো যদি আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করি তাহলে ট্যাগ কোশ্চেন এবং মেইন স্টেটমেন্ট যে আলাদা এটা বুঝতে সমস্যা হয় না। তাই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল করে রাখবো যে কন্ট্রাক্টের যে নেগেটিভ ফর্মটা সেটা সবসময় শর্টই থাকবে। ওকে, তো আজকের মতো ট্যাগ কোশ্চেন শেষ এখানে। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।